সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সেফটি অ্যান্ড ডেভেলপমেন্ট অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা দেশের নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা এবং ভোক্তা অধিকার এবং আমাদের স্বাস্থ্য নিরাপত্তা, ভেজাল এইসব বিষয় নিয়ে কথা বলে থাকি। এছাড়াও ডেভেলপমেন্ট পর্যায়ে আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি এবং আলোচনা করব। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করার জন্য দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, সেটি হচ্ছে নিরাপদ খাদ্য এবং সার্বিক স্বাস্থ্য পরিস্থিতি। এ পর্যায়ে আজকে আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি জনাব আনিস আলমগীর, কলামিস্ট এবং সাংবাদিক। স্বাগত আপনাকে। এবং আমার বাম পাশে আরেকজনকে আমন্ত্রণ জানিয়েছি, যিনি প্রান্তিক লেভেলে ভোক্তা অধিকার, নিরাপদ খাদ্য এবং প্রান্তিক লেভেলে প্রাণ ও প্রকৃতি নিয়ে কাজ করেন, হোসেন সোহেল, সাংবাদিক এবং কলামিস্ট। কেমন আছেন আপনি? জি, ভালো আছি। ভালো আছেন। আমন্ত্রণ আপনাকে এই অনুষ্ঠানে। ধন্যবাদ। দর্শক, আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য এখানে আপনাদের সামনে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি এবং কথা বলবো, সেগুলো হচ্ছে, ধরেন আজকে পর্যন্ত হাম এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে, প্রায় প্রতিদিন 3 থেকে 5 জনের মতো শিশু মারা যাচ্ছে। এটা গতকালকের পত্রিকায়, প্রথম আলো পত্রিকায় সবিস্তারে নিউজ এসছে যে 5টি মূল কারণে এই ঘটনাটা ঘটে যাচ্ছে এবং ঘটছে। তার মধ্যে একটা বিষয় হচ্ছে যে আমরা হামের টিকা বহু বছর ধরে নিয়মিত নেওয়া হচ্ছিল। সেই টিকাটি গত ইন্টারিম যে সরকার ছিলেন সেই সময়টাতে এসে যে টিকাটি নেওয়ার কথা ছিল হামের, বা ক্যাম্পেইন করার কথা ছিল, প্রথম আলো নিউজ অনুযায়ী বা তাদের অনুসন্ধানী নিউজ অনুযায়ী, সেটা টাইফয়েডের ওই টিকাকে প্রাধান্য দেওয়ার কারণে এটা পিছিয়ে এপ্রিলে চলে আসছে এই বছরের। সে কারণে এবং নানাবিধ কারণে, যেটা পত্রিকায় লেখা হয়েছে, নানাবিধ কারণে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে এবং শিশুরা মারা যাচ্ছে। এই বিষয়ে আমি জনাব আনিস আলমগীর, ওনার সাথে কথা বলবো। আপনি নিশ্চয়ই এই বিষয়টা আপনার নজরে আছে এবং দেখছেন যে প্রতিদিন প্রায় মারা যাচ্ছে। এই যে শিশুগুলো মারা যাচ্ছে, এই বিষয়ে যদি এইভাবে চিন্তা করি যে প্রায় 900-র মতো মানুষ মারা গেলেন এই, মানে গত ইন্টারিম পিরিয়ডের আগে যে 5ই আগস্টে যে আন্দোলন হলো, সেই আন্দোলনে সেখানে আমরা নতুন একটা সরকার আসলো, ইন্টারিম গভর্নমেন্ট আসলো, তারপরে নতুন একটা সরকার নির্বাচনের মধ্য দিয়ে আসলো। কিন্তু কিছু বিষয় তো আপনার একই রকম থেকে যাচ্ছে। আমরা যারা আন্দোলন করেছি বা যারা আন্দোলন করেছেন, এই বিষয়গুলো নিয়ে কি সোচ্চার হওয়ার কোনো সুযোগ নেই, হচ্ছেন না কেন, বা ওই রকম কি দেখছেন সোচ্চার হচ্ছে কিনা যে শিশুরা মারা যাচ্ছে না, প্রতিদিন? এখানে সোচ্চার হার যদি আপনি বলেন যে যেভাবে রেইজ করার কথা ছিল, এটা হয় নাই। আনফর্চুনেটলি আমার নিজের কথাই বলতে হচ্ছে। আমরা ডেইলি স্টারে এই ধরনের একটা আলোচনা অনুষ্ঠিত হলো যে এইটার একটা অ্যাওয়ারনেস ডেভেলপ করার জন্য কিছু ডাক্তার, কিছু সাংবাদিক, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট সবাইকে দাওয়াত দিয়েছিল সেখানে, এবং সমাজচিন্তক বলতে পারেন সবাই এখানে গিয়েছিল, নানা প্রেশার গিয়েছিল। তারপরে দেখা গেল এই ডক্টর ইউনূসের সেবা দাস যারা ছিল, তারা এটাকে নিয়ে ক্যাম্পেইন করা শুরু করলো যে ওরা এসেছে হামের টিকা হয়ে, নাকি জানি এটা বললো, একটা হাম বিশেষজ্ঞ হয়ে। মানে বিষয়টা ছিল এরকম যে আপনারা যখন কথা বলতে গেলেন সেমিনারে, তখন বললো যে ওনারা তো আর ডাক্তার না, ওনারা বিশেষজ্ঞ না, ওনারা হাম নিয়ে কেন কথা বলবেন? হ্যাঁ, মানে দাঁড়াচ্ছে কি, তার মানে ডাক্তারই শুধু কথা বলবে সমাজ সচেতনতার জন্য? ডাক্তারেরও তো টাইম কোথায় যে সে সেমিনারে গিয়ে, ডাক্তারও যে ছিল না তা না, সেখানে অনেক ডাক্তারও ছিল। হ্যাঁ, ডাক্তার ছিল, সাংবাদিক ছিল, শিল্পী ছিল, সম্পাদক ছিল, নানা অ্যাঙ্গেল। কিন্তু এটাকে একটা ট্যাগ দেওয়া, যে এটা যাতে ইউনূসের গায়ে যাতে না আসে, সেই জন্য বললো যে হাম বিশেষজ্ঞ। আমার নামেও হাম, আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াতে হাম বিশেষজ্ঞ। তা হাম নিয়ে তো বিশেষজ্ঞ মতামত দিতে যাইনি আমি। হাম কেন হচ্ছে, কী হচ্ছে, সেটার মতামত দিতে যাই না। হামের যে অবহেলাটা করেছিল সরকার, সেই বিষয়ে কথা বলতে গিয়েছিলাম। যে দেখেন, একটা জিনিস হচ্ছে যে আপনার এটা একটা স্বাস্থ্যসেবার যে বিষয়টা, সেটা নিয়ে যে আপনার কথা বলার জন্য আপনার বিশেষজ্ঞ হয়তো আপনার সমাজচিত্র দেখে বলতে পারবেন। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। সরকার যখন পরিবর্তন হলো, এই যে মাঝখানে যে ফাঁক তৈরি হলো, এই ফাঁকে যেটা হলো সেটা হচ্ছে ইপিআই যে কর্মসূচি, সেটা ইউনূস পরিচালিত করে নাই। আপনি শুরুতেই যে বলছিলেন, ইউনূস সরকার সেটাতে কোনো পাত্তা দেয় নাই। তাতে করে কি হলো, এই যে ওই সময়টাতে তারা যে অবহেলা করলো, সেটার ধারাবাহিকতা এখনো চলতেছে। আরো কিছু বিষয় ছিল, যেমন ধরেন ওই যে টিকার বিষয়ে যেটা ছিল, যে আপনার ইউনিসেফের যে টিকার বিষয়টা ওনারা যে ওইটাই কিনতো, তো, সেই যে প্রক্রিয়াটা। আপনি ক্যাম্পেইনটা চালালেন না, আপনাকে টিকা দিতে চাইলো, সেগুলো আপনি কিনলেন না, আপনি অবহেলা করলেন। আপনি একটা, মানে পুরোটাই হচ্ছে যে এই সেক্টরটাকে টোটাল অবহেলা করে গেল।
এই টিকার দানের ব্যাপারটা। কিন্তু এটা তো আমি যেটা শুরুতে বললাম, এটা তো একটা ধারাবাহিক প্রক্রিয়া। তো ধারাবাহিক প্রক্রিয়া, আপনি যখন জীবাণু মাঝখান দিয়ে আপনি যখন চান্স দেন, তখন জীবাণু তো আক্রমণ করবে। আর যখন করলো, তখন আপনার এটা তো আপনি তাৎক্ষণিকভাবে যে এটা সরিয়ে ফেলবেন তা তো না, কারণ এটা তাৎক্ষণিক প্রতিকার কখনোই পাওয়া যায় না। এটা হচ্ছে একটা নিয়মিত নজরদারির বিষয়। আপনার নজরদারি ছিল না, নিয়মিত কার্যক্রম ছিল যেটা না। দীর্ঘদিন থেকে চলে আসছিল। না, দীর্ঘদিন থেকে চলে আসছে এই সাবজেক্টটাতে আমি বলতেছি, তখন এই নজরদারি যখন ছিল না, তখন এটা স্প্রেড করার সুযোগ পেল। এখন তো আমাদের আরও অন্যান্য অনেক সেক্টর আছে, সবগুলো তো নিচে নজর আছে, নজর রাখে নাই যেখানে, সেখানেই এটা হলো। ইউনিসেফ বারবার বলতেছিল তোমরা একটা বিপদে পড়বে, এবং তারা বারবার টিকা নিতে বললো, তো সে তাদেরকে কোনো পাত্তাই দেয় নাই। কিন্তু ওরা তো একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছে, যদি আপনার মনে থাকে, ওনারা বলেছে যে আমরা একটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে এই টিকাগুলো কেনার জন্য একটা প্রক্রিয়া শুরু করেছিলাম, তাতে করে ডিলে হয়ে গেল। আপনার স্বচ্ছ প্রক্রিয়ার অস্বচ্ছ প্রক্রিয়া কি ছিল? ইউনিসেফ কি অস্বচ্ছ প্রক্রিয়া কখনো কোথাও ইউনিসেফ কিছু ওই যে করেছে? টেন্ডার হতো না, হ্যাঁ, ওনারা টেন্ডার করতে চেয়েছিলেন আর কি। না, টেন্ডার করতে চেয়েছিলেন, তো করলেন আপনি টেন্ডারে, আপনার কি লাভ হয়েছিল? ইউনিসেফ টেন্ডার যে, তো করতে পারেন নাই শেষ না পর্যন্ত। ইউনিসেফ যেটা দিয়েছিল এতদিন ধরে, যেভাবে নিয়েছিল ইউনিসেফ থেকে সরকার, সেখানে কি কোনো গলদ হয়েছিল? সেটা দেখান যে আগের সরকার যে ধারাবাহিকতা রক্ষা করেছিল, সে গলদ হয়েছিল। তো আপনি তো যে কোনো স্টেপস নেবেন, আপনার ব্যাকআপ রেখে করবেন। আপনি ব্যাকআপ ছাড়া তো বসে থাকতে পারবেন না, আপনি কার্যক্রম বন্ধ করে তো বসে থাকতে পারেন না এটার ক্ষেত্রে। এখন দেখেন 800, আপনি এটা হত্যার দিচ্ছিলেন যে আমাদের যে 5 আগস্টের যে আন্দোলন, জুলাই আন্দোলনের যেই সেখানে আমাদের দেখাগুলো সরকারি হিসাবে 837 জন নিহত হয়েছে। এখন আপনি হিসাব দিচ্ছেন যে প্রায় 900-র কাছাকাছি শিশু মারা গিয়েছে, যাদের কোনো আন্দোলনের কোনো নাই, আন্দোলনের সঙ্গে কোনো সম্পর্ক নাই। বা আপনি আন্দোলনের সাথে সম্পর্কিত ব্যক্তিরা যখন মারা যায়, তখন আপনি এটা যুদ্ধের ময়দানে, আন্দোলনের ময়দানে অনেকে অনেকভাবে মারা যায়, শাস্তি তো হয়েছে, শাস্তি হচ্ছে, বিচার হচ্ছে, বিচার এই যে হচ্ছে। 900 কিন্তু শিশু, আপনি প্রায় ওই 900 যে শিশু মারা যাচ্ছে। বোমা মারতে গিয়ে হাত হারাইছেন, এখন জুলাই যুদ্ধ হয়ে গেছেন, অনেকে সেই সমস্ত কাহিনীও আছে, এবং জুলাই যুদ্ধ নিয়ে ভাতা নিচ্ছেন, সেগুলো সবগুলো হচ্ছে অন্য একটা দিক। কিন্তু আপনি এই শিশুগুলোর কি দায়িত্ব ছিল? এরা তো না, এখন যারা মারা যাচ্ছে তাদের দেখা যাচ্ছে যে প্রতি 10টা শিশুর মধ্যে 8টা শিশুর বয়স হচ্ছে 5 বছরের নিচে। তা আপনি এই শিশুগুলোকে খেলার বস্তু কেন বানিয়েছেন? ইউনূসের বিরুদ্ধে যখন এটা নিয়ে সচেতন সমাজ কথা বলছে, যখন হাইকোর্টে বারবার এটা নিয়ে মামলা করতে যাচ্ছে, মামলা নিচ্ছে আবার ফেলে দিচ্ছে, মামলা নিব কি নিব না এটা নিয়ে সময় নেই, সময় ক্ষেপণ করে ফেলে দিচ্ছে কেন? এখানে একটা তাহলে জিনিস, এটার জন্য দায়ী কে? ইউনূস বা এটাতে ইউনূসের সাংঘাত আরও কে আছে? বা ওই সময় স্বাস্থ্য বিষয়ক যে উপদেষ্টা যে ছিল, তার দায়িত্ব কী ছিল? তো আমরা তো রাষ্ট্রের জনগণকে তো আপনি টোটাল একটা অন্ধকারের মধ্যে রেখে গেছেন। আসলে দায়টা কার? আর আজকে 6 মাস হয়ে গেল, তাহলে এই সরকার কি কোনো দায় নাই? তারা কি করছে? তাদের ধারাবাহিকতা কোথায়? তারা কতটা প্রিভেন্ট করার ক্ষেত্রে তারা কি ভূমিকা নিয়েছিল? তাদের তাদের জবাবদিহিটা কোথায়? কোনোটাই নাই। কিন্তু ক্যাম্পেইনটা তো ওরা ঠিক করে নাই, করেছে তো ইন্টারিম গভর্নমেন্ট ক্যাম্পেইনটা ঠিক সেটাই করেছে বলতেছি, তাহলে এপ্রিলে এসে। হ্যাঁ, তো এখানে মারা যাওয়া শিশুদের 92% হচ্ছে হামের কোনো টিকা পায়নি। এটা হলো প্রথম আলো নিউজ গতকালকে। তো আমি তো ওইটাই বলছি, আপনি টিকা না কিনলে টিকা পাবেন কোথা থেকে? আপনি বলছেন যে আমি সহি তরিকায় নেব। কি সহি তরিকায়? আপনার আপনার সেখানে হয়তো আন্ডার টেবিল ডিলে সমস্যা হচ্ছিল, সেই ঘটনা তো হইতে পারে। আমরা তো এটাও ভাবতে পারি, আপনি যেটা চাইতেছিলেন এখানে আন্ডার টেবিল ডিল করে আপনি কত খাবেন, কত পার্সেন্টেজ পাবেন। কারণ ইউনুসের সমস্ত উপদেষ্টাদের যদি দেখেন আপনি, আমলনামা দেখেন, সেখানে দেখবেন যে অপদার্থ এবং চোর, এগুলাকে সময় একটা বিরাট সমাবেশ ছিল। কিছু ছিল অপদার্থ, কিছু ছিল চোর। তো এখানে যে সেটা হয় নাই বা হওয়ার চান্স ছিল না, তা তো না। কিন্তু মোট কথা হচ্ছে যে আমরা এটা কেন হচ্ছে সেই তো তদন্তও পাচ্ছি না। আমরা এখানে কোনো মামলাও করতে পারছি না। মানে হাইকোর্টে কয়েক গ্রুপে বারবার ছিল, অন্তত 8টা মামলা এর মধ্যে দায়ের করার চেষ্টা করেছিল, কিন্তু সরকার এগুলা কোনোটাই নিচ্ছে না। তার মানে কি ইউনুসকে কি বিশেষ ইনডেমনিটি দেওয়া হয়েছে? সে যা করবে তার তার কোনো জবাবদিহিতা নাই। আর অন্যের ওই যে ভুরুঙ্গামারিতে কোন একজন ছেলে মারা গেল, সেটার জন্য আগের শাসক যারা ছিল তারা দায়ী হবে, তাদের বিরুদ্ধে হত্যা মামলা হবে। ইউনুসের বিরুদ্ধে কেন হত্যা মামলা হবে না? আপনি এই প্রথম ক্ষেত্রে আলোর কি আমরা উদাহরণ দেখছি? দিচ্ছিলেন, প্রথম আলো যে উদাহরণ দিচ্ছিলেন, সেখানে দেখেন
কত করুণ করুণ কাহিনী উঠে এসেছে বাচ্চা পেতে, একটা বাচ্চা পাওয়ার জন্য কত সংগ্রাম করে আপনার গতকালকে একটা স্টোরি হয়েছে। ওটাই বলতেছি, কত সংগ্রাম করে তারা তার সন্তান নিয়েছে, সেই সন্তানকে রক্ষা করতে পারে না। এই দায়টা কার তাহলে? দায়টা ইউনূসের, ওর সরকারের, আর কারো না। এখানে অ্যাবসলিউটলি তার সরকারের সাঙ্গপাঙ্গ যারা আছে তারা এখানে দায়িত্ব নিতে পারে নাই, তারা যথাযথ ভূমিকা পালন করতে পারে নাই। এই শিশুগুলো মৃত্যুর জন্য অ্যাবসলিউটলি তারা দায়ী, আর কেউ না। কারণ এই ছেলেগুলো তো, আমি যেটা শুরুতে বলছিলাম, এই ছেলেগুলো তো রাস্তায় গিয়ে মরে নাই, এগুলো তো আন্দোলন করতে গিয়ে মরে নাই, এগুলো সরকারের অবহেলায় মরেছে। তো সেই সরকার যে ছিল তাকে চিহ্নিত করতে হবে। আপনি আরেক সরকার আমলে যখন রাস্তায় আন্দোলনে যখন একটা ছেলে মারা যায়, তার জন্য আপনি ওই সরকারের প্রধানকে দায়ী করছেন, তাহলে এই সরকারের দায়িত্ব কে নেবে? এই সরকার কি মুক্ত? তার কোনো ইয়ে নাই। ওই ছেলেগুলোর মৃত্যু শুধু মৃত্যু, ওদের বাবা মার শুধু হাহাকার ছিল, এদের বাবা মা নাই, এদের বাবা মার কোনো হাহাকার নাই। সবই তো শিশু। এরা তো আরো নিষ্পাপ, কারণ এদের তো কোনো ভূমিকাই নাই, ওদের তো রাস্তায় গিয়েছিল, এরা তো কোনো রাস্তায় যায় নাই, এরা তো মায়ের কোলে মারা গেছে। সো আমরা এটা দ্বিমুখী নীতি দেখছি যে হামের বিষয়টা নিয়ে, এবং ইউনূসের বিষয়ে। ইউনূসের যত চুরিদারি করে যা তো গিয়েছে, রাষ্ট্র সম্পদ যত নষ্ট করেছে তো করেছেই। স্বাস্থ্য উপদেষ্টা তো আপনার ধরাছোঁয়ার বাইরেই ছিলেন, কারোর সাথে যোগাযোগ নাই কোনোভাবে। না, ও তার বান্ধবী একটাকে নিয়ে এসছে যার সাথে স্বাস্থ্যের কোনো সম্পর্কই নেই, এমন এক মহিলাকে দায়িত্ব দিয়েছে যার সাথে কোনো সম্পর্ক নেই। সে তো এরকমই করেছে, যার কোনো স্টেটমেন্টও, মানে পাবলিক স্টেটমেন্টও ওনার কাছ থেকে আসেনি। নাই, কিছুই নাই। এবং না আপনার জানার মতে আসছে কি? না, আসে নাই। বরং আমি বিবিসি বা অন্য কোনো একটা টেলিভিশনের সাংবাদিক তার কাছে গিয়েছিল, দূর দূর করে টাকা দিয়েছিল, মনে কথা বলে, এবং পালিয়ে আসে। আপনি আসছে আপনার কাছে জনাব হোসেন সোহেল, আপনি প্রাণ, প্রকৃতি, ভোক্তা অধিকার, নিরাপদ খাদ্য নিয়ে কাজ করেন। আজকে আপনার সাথে একটু আলোচনা করি, কি দেখছেন আসলে প্রান্তিক লেভেলে এই আমাদের এই ভেজাল বিরোধী বা ভেজালের যে সমারোহ চলছে। আপনাকে একটা খবর দিয়ে আজকে আপনার সাথে আলোচনায় যাই। খবরটা হচ্ছে আজকে সকালবেলা আমরা এটা নিয়ে গত 4টা প্রোগ্রামের আগে আপনিও ছিলেন ওই প্রোগ্রামে, যে আমরা এই ভয়াবহ অ্যান্টিবায়োটিক, আমাদের এই যে পোলট্রি খাদ্যে অ্যান্টিবায়োটিক নিয়ে আমরা কথা বলেছিলাম, মাছ এবং মুরগির মাংসে, সেটা নিয়ে আমরা কথা বলেছিলাম। সেই অনুযায়ী আজকে একটা নিউজ এসছে, আজকে দুপুরবেলা 13 তারিখ আগস্টের, যে মাছ, মুরগি ও হাঁস প্রাণী সম্পদের ফিড উৎপাদনে সরকারি গাইডলাইনের বাইরে ক্ষতিকর উপাদান অ্যান্টিবায়োটিকের ব্যবহারের অভিযোগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর 2 মাস সময় দিয়েছে সরকার। তার মানে আজকের সংবাদ সম্মেলন ছিল হচ্ছে জাতীয় মৎস্যপক্ষ 2026 উপলক্ষে মাননীয় কৃষিমন্ত্রীর নেতৃত্বে এই সংবাদ সম্মেলন হচ্ছিল। তো তার মানে যে সরকারকে এটা নজর দিচ্ছেন, তাই তো বোঝা যাচ্ছে না? এটা নিয়ে কথা বলেছি আমরা। ধন্যবাদ আপনাকে। আসলে কয়েকটা সুখবর এর মধ্যে রয়েছে, তবে অনেক অসুখের মধ্যেও এরকম সুখের খবরটা আমাদের জন্য কিঞ্চিত হলেও ভালো লাগার একটা বিষয় রয়েছে। আর একটু আগে যে কথাগুলো আনিস ভাই বলছিলেন, ওটার সঙ্গে সংশ্লিষ্ট একটু কথা বলতেই হয়। আমি যেহেতু পাহাড় প্রকৃতি নিয়ে বেশি কাজ করি, আমার খুব খারাপ লাগে শুধুমাত্র ওই যে 900 শিশু যে চলে গেল পৃথিবী থেকে, এর একটা অংশ কিন্তু পাহাড়ের শিশুরাও রয়েছে। আপনারা জানেন যে পাহাড়ে সবাই একটু নিজেকে স্ট্রেস ফ্রি করার জন্য যায়, একটা সুন্দর জায়গাতে যায়। সে সুন্দর জায়গাটাতে এত বড় একটা বাংলাদেশের এই হাম ওখানে যে আঘাত করেছে কত বড় আকারে, সেটা 3 পার্বত্য এলাকা বলে কিন্তু আমরা এড়িয়ে যেতে পারি না। হ্যাঁ, আমরা শুধুমাত্র সমতলের দিকে একটু কথা বলি, এখানে এই রোহিঙ্গা ক্যাম্প অনেক বেশি আক্রান্ত, ক্রস কন্টামিনেশন যেভাবে হচ্ছে, একটা পাড়া থেকে একটা পাড়া যেতে গেলে আপনাকে 6-7 ঘন্টা ট্র্যাক করে যেতে হয়। হাম তাহলে কি ফ্লাই করে চলে গেল? মানে বিষয়টা হলো এরকম। কীভাবে প্রাদুর্ভাব হলে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে একের পর এক। যে কথাটি আনিস ভাই বলছিলেন একেবারে স্পষ্টত, ইন্টারিম সরকার, ইউনূস সরকারের সময় আমরা স্বাস্থ্য উপদেষ্টার ন্যূনতম, আমি যদি বলি, আমি তো 0.1% দিতে রাজি না। 0.1% উনি কিছু করেছেন বা ওনাকে দেখেছে। আমি তো নিজেও স্ট্যাটাস দিয়েছিলাম সে সময়। স্ট্যাটাস দিতেও সে সময় আবার একটু শঙ্কাবোধ হয়, এই বোধহয় ধরে নিয়ে যাবে, এই বোধহয় আবার কি করবে, মপটপ করবে, এই সমস্ত কিছু। তারপরও চুপ থাকিনি, আমরা বলেছি। যখন 500 শিশু ক্রস করলো তখন একটা স্ট্যাটাস দিয়েছে যে সমস্ত দায় ইউনূস সরকারের, তাকে জবাবদিহিতার আওতায় অবশ্যই আনতে হবে, আনা উচিত। কি জন্য? যে একটা ক্রোনোলজিক্যাল যে একটা ট্রেন্ড চলছিল, এই যে ব্রেকআপটা হলো, এইখানে শুধুমাত্র জুলাই যোদ্ধাদের চিকিৎসা
পুনর্বাসন, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু আমরা তার সরকারের সময়টুকু আমরা স্বাস্থ্য বিষয়ক যদি কোনো কিছু শুনি দেখি তাহলে ওটুকুই হয়েছে। এর বাইরে যে সেটা trend ঠিকঠাক ছিল, মতো হয়েছে? সেটা না হয় আমি এ বিষয়ে বলতেই চাই না কোনো, কিন্তু আমি এখন হামির মধ্যে থাকতে চাই ব্র্যাকেটে। এর সমস্ত দায় সেই সরকারকে নিতে হবে। অবশ্যই বর্তমান যে সরকার এখন রয়েছেন, গণতান্ত্রিক সরকার, তারা তো মানে জাস্ট যেমন সাঁতার না জানলে আপনি পানিতে পড়ে গেছেন, হাবুডুবু খাচ্ছেন, ঠিক এইরকমের একটা অবস্থা। কিন্তু পানিতে ফেলে দিল কে? আপনাকে নৌকা থেকে ফেলে দিল কে? ফেলে দিয়েছে কে? সেটা স্পষ্ট তো। স্বাস্থ্য উপদেষ্টার, ডক্টর ইউনূসের স্বাস্থ্য উপদেষ্টাকে অবশ্যই অবশ্যই এই 900 শিশু, কিন্তু এটা তো বাড়ছে, সবচেয়ে বড় সংখ্যাকে আপনি থামাতে পেরেছেন? আমি কি থামাতে পারছি? কে করবে এটা? এই জবাবদিহিতার জায়গাটা কে এই নিয়ে আসবে? জবাবদিহিতা বর্তমান সরকারের কাছেই তো আমরা বলতে চাই। আর কাকে বলবো আমরা? আমরা কাকে বলবো? আমাদের সর্বোচ্চ যে জায়গাটি রয়েছে, সংসদে বিষয়গুলো নিয়ে আলোচনা হোক, আইন আসুক, এর বিচার চাই, আমরা জবাবদিহিতা চাই। আমরা সাধারণ মানুষ কি চাই? আমরা সাধারণ মানুষ জবাবদিহিতা চাই। পুরো দায়টা আপনার হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের যারা স্বাস্থ্য বিভাগে ছিলেন, উপদেষ্টা ছিলেন, এদের দায়টা। কিন্তু শিশুগুলো কিন্তু মারা যাচ্ছে। তো শিশুগুলো মারা যাচ্ছে, আমরা দায় নিয়ে কথাবার্তা বলছি, কার দায় কি? প্রতিদিন শিশু আজকেও শিশু মারা গিয়েছে। সবচেয়ে শঙ্কার ব্যাপার হলো যে আমরা কি থামাতে পারছি এখন? থামছে না, 900, থামছে না। কালকে 1000 হবে, পরশু 1100 হচ্ছে, 1200 হচ্ছে। আমরা তো ইচ্ছে করলেই বলছি না যে থেমে যাও, থেমে যাবে, সেটা তো হচ্ছে না। এই যে এই ডিফল্ট যে জায়গাটায় ফল্ট, এই সমস্ত কিছু আলোচনার মধ্যে আসা উচিত। আসলে আমরা জনগণ, সাধারণ জনগণ, আমরা চাই না যে কারো কোনো মায়ের সন্তান এই পৃথিবী থেকে চলে যাক। কোনো বাবার সরকারের সন্তান সাথে এই পৃথিবী থেকে চলে যাক। ধরেন সরকার এই বিষয়ে অ্যাওয়ার, জানেন, এবং এটা নিয়ে আলোচনা করবেন, এবং এটার অবশ্যই এটা নিয়ে একটা 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 তো যুক্তিসঙ্গত একটা ইয়েতে যেতেই হবে যে এটার দায়টা কার, তাই না? এতগুলো অবশ্যই। শিশু মারা গিয়েছে। আচ্ছা, আরেকটা বিষয় নিয়ে আপনার সাথে কথা বলার জন্য আমি খুব উদ্গ্রীব হয়ে আছি। সেটা হচ্ছে আপনি ধরেন প্রান্তিক লেভেলে কাজ করছেন এই আপনার নিরাপদ খাদ্য নিয়ে। তা আমরা যে নিরাপদ খাদ্য নিয়ে যে অবস্থায় আছি, বিশেষ করে দুধ, যেটা ধরেন বাংলাদেশে ভয়াবহভাবে আপনার দূষণে মিশ্রিত হয়ে আছে, কন্টামিনেশন হচ্ছে, নানা রকমের মানে মানে ফরেন পার্ট এটার মধ্যে ঢুকে যাচ্ছে, প্রাকৃতিকভাবে গাভীর দুধ না হয়ে গাভী ছাড়া দুধ হচ্ছে। আপনার একটু মতামতটা বলেন তো, আপনি যেভাবে কাজ করছেন। মতামত তো বলবোই, তার আগে তো আপনারা ইতিমধ্যে জেনেও গেছেন। সেটি হলো যে এই দুধ বা ভেজাল দুধের কথা বলতে গিয়ে আমার বিরুদ্ধে মামলাও করা হয়েছে, এবং দুটো মামলা আছে। এবং আকিস গ্রুপ, আকিস ডেইরি, যেটা ফার্ম ফ্রেশ দুধ, আমি তো আসলে বলতে গিয়েছিলাম সামষ্টিক কথা, কিন্তু ইন্ডিভিজুয়ালি তারা কিন্তু মামলা ঠুকে দিয়েছে 1.5 মাস আগে, এবং সেই মামলা চলমান কিন্তু এখনও। বাই দ্য ওয়ে, ওদের না বলে সবচেয়ে বড় ব্যাপার হলো যে বর্তমানে যে অবস্থাটা চলছে খাদ্য শৃঙ্খলের মধ্যে, এটা এক কথায় বলা যায় যে আমরা আসলে ভালো নেই, কোনোভাবেই নেই। এবং এই ভালো না থাকার মধ্যেও ছোট দুটি সুখের কথা কি আমরা জন্য বলতে ভালো পারি। নেই? কেন ভালো থাকবো? আমি যে চাটা খাচ্ছি এখানে, আপনি আমাকে চা দিয়েছেন, আপনি আমাকে বলুন তো, যে টি ব্যাগটা আমাকে দিলেন, সেই টি ব্যাগের মধ্যে প্লাস্টিক কণা কতটুকু আছে বা নেই? এই একটা রিসার্চকে বন্ধ করে দেওয়া হয়েছিল আজ থেকে 4 বছর আগেও। আবার আরেকটি হয়েছে, সেটি এখনও কিন্তু রেজাল্ট আসেনি। আমি যে চাটা খাচ্ছি, আপনাকে আমাকে ঝুঁকিমুক্ত বলতে পারছেন? আমি যে পানিটা খাচ্ছি আপনার এখানে, সেই পানিটি যে ওয়াসার পানি, অথবা আমি যে পানিটি কিনে খাচ্ছি বোতলের মধ্যে, সে পানির মধ্যে যে পিফাস নেই। যে পিফাসটা কি? ফরএভার কেমিক্যালস বলছি, যে পৃথিবীতে চিরজীবী কেমিক্যাল বলতে একটা কেমিক্যাল না না, রয়েছে। এটা কি আমার কাজ? আমি তো বাজার সাধারণ এই ভোক্তা। জায়গাটাই হলো সবচেয়ে, যে এই ঘটনাগুলো ঘুরতে 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 এখন যে অবস্থায় এসেছি, আমরা পিরামিডের চূড়ায় চলে গেছি। এই পিরামিডের চূড়ায় গিয়েও যে বলছিলাম যে এই এত কষ্ট দুঃখের বেদনার মধ্যেও দুটি সুখের খবর হলো যে গতকালকে 41টি জেলাতে, এবং এটা থ্যাঙ্কস দিতে হবে হলো আপনাদেরকে, চ্যানেল এসকে দিতে হবে, এবং আপনাদেরকে দিতে হবে এই কারণে যে আপনারা কন্টিনিউ এই প্রোগ্রামটি করছেন ফুড সেফটির উপরে, নিরাপদ খাদ্য রক্ষা, মানুষের ভোক্তার অধিকারের কথা, এই সমস্ত প্রতি মুহূর্তে আপনারা তুলে ধরছেন। যার কারণে গতকালকে আমরা দেখতে পেরেছি যে সবচেয়ে বড়, আমার দেখাতে, আমার জ্ঞানত মস্তিষ্কে, আমার সাংবাদিকতা লাইফে আমি কখনো দেখিনি যে এত বড় অভিযান পরিচালিত হয়েছে একসাথে। 41টা জেলাতে 131টি প্রতিষ্ঠানে তারা এই অভিযান কেন করেছেন? আমরা এখানে ক্রাউড করছি, চিৎকার করছি, কেননা আমি যখন বাড়িতে যাচ্ছি, আমার সন্তানের মুখের দিকে তাকালে আমি বুঝতে পারছি যে আমি তাকে কী খাওয়াবো। আসলে আমি বাবা, হয়তো আমি স্যাক্রিফাইস করবো, তা আমার সন্তানকে আমি কী খাওয়াবো? যখন এই কথাটি মাথায় বারবার, তখন হলো আপনাদের এখানে এসে, অথবা রাস্তায়, অথবা যেখানে পারে না কেন, আমরা চিৎকার করছি। হ্যাঁ, সবচেয়ে সুখের ব্যাপার হলো যে এই সরকার সে চিৎকারটুকু নিয়েছেন, তারা আমলে নিয়েছেন,
কৃষি মন্ত্রণালয় যে কাজটি করছে অবশ্যই সুখের, তবে আটকে না গেলেই হয়। আমরা বারবার সন্দিহান, হ্যাঁ, সেটাই, বারবার সেটাই। সন্দিহান যে কীটনাশক যে পরিমাণ মাল্টি ডাইমেনশনে ইউজ করা হচ্ছে বিভিন্ন রকম জমিতে, বিভিন্ন রকম কৃষক এখন হয়ে গেছে কোয়াক ডক্টর। আপনার ঢাকা থেকে চলে যাচ্ছে জেলাতে কীটনাশক, জেলাতে যাওয়ার পর উপজেলাতে কীটনাশক, উপজেলা থেকে ইউনিয়নে যে দোকান বা হাট বাজারের দোকান আছে, এখন দেখুন টপমোস্ট লেভেল থেকে একদম যদি আপনি ইউনিয়ন পর্যায়ে যান, সেখানে গিয়ে ওই যে বিক্রেতা, সে বিক্রেতা ট্রিটমেন্ট করাতে মানে প্রেসক্রিপশন দিচ্ছে কৃষককে, তুমি এক কাজ করো, গাছ গ্রোথের জন্য এটা দিও, গাছ একটু মানে সবুজ হওয়ার যিনি জন্য এটা জানেন দিও। না, মানে কৃষক জানেন না, নিজেই জানেন না, দোকানদার 4-5 নিজেই বলছে না, হ্যাঁ দোকানদার নিজে প্রেসক্রিপশন দিচ্ছে হলো কৃষক, কিন্তু সে জানে না এটা আসলে কম্পোজিশন, ব্যবহারবিধি জানেন না। হ্যাঁ, ব্যবহারবিধি জানেন না। জানে না। তখন কি করছে, এক বালতির মধ্যে 4-5টি কীটনাশক একবারে মিশিয়ে ফেলছে, সে ককটেল বানিয়ে সে ইউজ করছে। এতে মাটির যে সমস্যাটা, সবচেয়ে সুখের ব্যাপার হলো যে হ্যাঁ মাটি টেস্টিং এর জন্য যেটা রিপোর্ট আজকে আপনি জি বলছেন, মাটি টেস্টিং, জি হ্যাঁ, তো সেই জায়গা থেকে অ্যান্টিবায়োটিক্স এবং পাশাপাশি কৃষি মন্ত্রণালয় যে কাজটি করছে সেটি হলো যে পুরো একটি কীটনাশক ব্যবস্থাপনাকে একটা জায়গায় নিয়ে আসবেন, একটা মাত্রায় নিয়ে আসবেন। আমরা বিশ্বাস করতে চাই, কিন্তু অবিশ্বাসের ধ্বনিটা ভিতরে ভিতরে কোথায় যেন বেজে ওঠে। আসলে কি সম্ভব? আটকে যাবে না তো? এত বড় মার্কেট, প্রায় 6,000 কোটি টাকার কীটনাশকের মার্কেট, ইটস নট এ জোক। না, সরকার তো উদ্যোগ নিয়েছে, খুবই ভালো, অ্যাপ্রিশিয়েট করছি, এবং আমরা তাদেরকে সহযোগিতা করব, প্রত্যেকটা মুহূর্তে পদে পদে আমরা সহযোগিতা করব, যে কোনোভাবে সহযোগিতা করব আমরা। অনেকগুলো ডিস্ট্রিক্টে আপনার এই ভোক্তা অধিকার বলেন বা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বলেন, ওনারা অভিযানে নেমেছে। হ্যাঁ, এটাও বলেছেন যে চ্যানেল এস এর অবশ্যই এই প্রক্রিয়ার মধ্য দিয়ে অনেক দিন থেকে আমরা এটা নিয়ে কথা বলছিলাম, নিয়মিত অনুষ্ঠান করছিলাম। সম্ভবত আপনিই বলেছিলেন যে একমাত্র আমরাই শুরু করেছি, আমরা তো করবোই, একটা গণমাধ্যম হিসেবে আমাদের একটা দায়িত্ব। আচ্ছা, এখন আপনার কাছে মানে স্পেসিফিক একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এই যে আমরা নানাভাবে সরকার, যেমন ধরেন সরকার মাটি পরীক্ষার জন্য বলেছে আমাদের, বিশেষ করে কৃষি মন্ত্রণালয় এই যে উদ্যোগগুলো নিচ্ছে, আমরা কি সরকার কিভাবে পারবে যদি সাধারণ জনগণ, যেমন ধরেন আপনি যে উদাহরণটা দিলেন যে একজন কৃষক প্রান্তিক লেভেলে এবং একজন দোকানি যিনি কীটনাশক বিক্রি করেন, সে তো একটা মুনাফা করার জন্য এটা করছে, সে তো জানে না এই জায়গায় কিভাবে মানুষ, এই সরকার সফল কাম হবে। আপনার কাছে মনে হয় এটা কি সম্ভব? এটা অ্যাওয়ারনেস বিল্ডিং, আমরা এর আগেও বলেছি, সেটি হলো যে ম্যাসিভ একটি ক্যাম্পেইন দরকার আছে, ম্যাসিভ কাউন্সিলিং দরকার আছে, যেটি আমরা দেখতে পাচ্ছি যে এই সরকারের কৃষি মন্ত্রণালয় যে কাজটি করছে, আমরা সাধুবাদ দিতেই চাই, আমরা সাধুবাদ জানাতেই চাই, মানে সব ভালো কাজকে আমরা ভালো বলতেই চাই। এবং তারা যে কাজটি করছে সেটা যদি একটি ডিসিপ্লিনারি, একটা শৃঙ্খলের মধ্যে দিয়ে একটি ব্লক করে 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 এই কাজগুলোকে একটু এগিয়ে নেওয়ার চেষ্টা করে, আমার কাছে মনে হয় এটা খুবই একটা সুফল একটা আসবে আগামীতে। এটা নিয়ে আমার কোনো রকম, কিন্তু ধরে রাখার যে ব্যাপারটি আমরা ধরে রাখতে পারি না, সবচেয়ে বড় ব্যাপার হলো যে কন্টিনিউ করা। হ্যাঁ, মাঝে মাঝে থেমে যায়, কী কারণে থেমে যায় জানি না, হয়তো ব্ল্যাক সাইডে কোনো কিছু আছে, হয়তো থমকে যায়, থামিয়ে দেয়। হ্যাঁ, পর্দার আড়ালে তো কোনো কোনো কেউ কেউ থাকে। এই যে থেমে যাওয়ার যে ব্যাপারটা না, এটাই হলো আমাদের সংকটের ব্যাপার, এটাই আমাদের শঙ্কা, যে থেমে যেন না যায় আর কি। তো একটি কথা একটু স্পষ্ট করে বলতে চাই যে বাংলাদেশে যে সমস্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো রয়েছে, তার নির্দিষ্ট যে সমস্ত সংস্থাগুলো রয়েছে, এর মধ্যে ফুড সেফটি অথরিটি, আপনারা জানেন যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, এটি একটি যেমন রয়েছে, তেমন হলো ভোক্তা অধিকার সংরক্ষণ একটি, তেমন একটু বেসটি একটা রয়েছে। কিন্তু আমরা কিন্তু একটু আমাদেরকে একটু জানতে হবে, সেটি হলো যে ভোক্তা অধিকার সংরক্ষণের সংস্থাটি যে কাজটি করছে সেটি শুধুমাত্র ভেজালই কাজ করছে, মানে ভেজাল ধরছে, এবং সেটি কিন্তু দৃশ্যমান ভেজাল। সবচেয়ে বড় সংকটের যে কথাটি আপনাদের এই অনুষ্ঠানের মধ্যে দিয়েই বারবার আমরা বলার চেষ্টা করছি যে তারা তো ভেজাল। আপনার এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে এখানে এই যে স্প্রে করছে, এখানে স্প্রে করছে, ভাসছে, এই জিলাপি ভাসা হাইড্রোজ দিয়ে, এগুলো সবই কিন্তু দৃশ্যমান। কিন্তু অদৃশ্যমান কোনটা? যেটা হেভি মেটাল, যে সমস্ত মেটাল, যে সমস্ত ধাতুগুলো, যে সমস্ত পদার্থগুলো, যে সমস্ত মানে ভয়ঙ্কর রকম, মানে আমাদের রোগ ছড়ানো জীবাণু, মানে এগুলো তৈরি করার জন্য, সেটির দেখবে কে? সেটি কি ভোক্তা অধিকার তো সরাসরি গিয়ে একটি বোতল ধরে বলতে পারছে তুমি তো এই বোতলের মধ্যে এই জিনিসটা দিয়েছো, তোমার তো 1 মাসের জেল, অথবা তোমার হলো 1 লক্ষ টাকা জরিমানা। হেভি মেটাল যেটা আছে, লেড, অথবা আমি বললাম ক্রোমিয়াম বলছি, ক্রোমিয়াম বলছি, মানে এই যে ভেতরে যে সমস্ত ধাতুগুলো রয়েছে, কিসের মধ্যে রয়েছে বলো? যে কোনো রকম, আপনার মাটির মধ্যে রয়েছে, পানির মধ্যে রয়েছে, বায়ুর মধ্যে রয়েছে, যে কোনো কিছুর মধ্যে আপনি পাচ্ছেন। আপনি অ্যান্টিবায়োটিক্স, আপনি বলছেন না পোলট্রি মুরগি খাচ্ছি, মুরগির মধ্যে পাচ্ছি, ডিমের মধ্যে পাচ্ছি, দুধের মধ্যে পাচ্ছি, কার মধ্যে পাচ্ছি না, সব কিছুর মধ্যে আছে। কিন্তু এটা তো হলো ভোক্তা অধিকার, মানে ভেজাল। এই তো ভেজাল না, আমাদের কিন্তু একটা জায়গায় আসতে হবে। আমরা শুধু ভেজাল 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 বলে কিন্তু আমরা পার পেয়ে যাবো, ব্যাপারটা কিন্তু এরকম নয়। আমাদের কিন্তু এই যে এখন
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মানে যেটা হলো বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ফুড সেফটি অথরিটি যেটা রয়েছে, তাদের কাজটা হলো এটি। সেটি হলো যে খাদ্যের ভেতরে যে হেভি মেটালগুলো ইনসাইডে আছে, যেটা আমরা দৃশ্যমান না, আমি যে কথাটি বলার চেষ্টা করছি দৃশ্যমান না, সেই দৃশ্যমান নার বিষয়টির মধ্যে হাত দিতে হবে খুব শক্ত করে, যেটি হলো কৃষি মন্ত্রণালয় এই কাজটি শুরু করেছে। ঠিক আছে, মাটি পরীক্ষা করে পরীক্ষা করে আমরা কীটনাশকের ব্যবহার, কারণ মাটি তো আর কীটনাশক নিতে পারছে না ভাই, কোনোভাবেই নিতে পারছে না। মাটির উর্বরা শক্তি বলতে কিছু নেই। একটি মা প্রতিদিন বা প্রতি বছর একটি করে সন্তান জন্ম দেয়, তো কতবার দিতে পারে? 12 বার, 14 বার, 15 বার, 20 বার। কিন্তু পৃথিবী সৃষ্টির পর থেকে এক মাটিতে আপনি প্রতি বছর দুইবার করে চাষ করছেন, করবি না? ফসল হবে না মানে? আমি দেবো তো তোকে, ওষুধ দেবো, এ দেবো, ও দেবো, ও দেবো, দেবো, দিতে 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 মাটি বলছে ছেড়ে দেবা, কেঁদে বাঁচি। এখন ছেড়ে দেবা, কেঁদে বাঁচি, ছাড়া তো যাবে না, কিন্তু ছাড়তে তো হবে। কীভাবে কম্প্রোমাইজটা করা যায়, এই কাজটি করছে কিছু না, ঠিক আছে ভালো। তো এই যে হেভি মেটালের যে বিষয়টি বলছি, হেভি মেটালের বিষয়টি হলো এখানে যে অদৃশ্যমান যে সমস্ত কিছু রয়েছে, যে পিফাস নামে একটি শব্দ বললাম, যে ফরইভার কেমিক্যালস, চিরজীবী কেমিক্যালস, যেটি হলো বায়ুরোধী, পানিরোধী, আগুনরোধী, সব কিছুর মধ্যে থেকে বেঁচে থাকে। এই সমস্ত কেমিক্যালসগুলো যখন বিভিন্ন রকম খাদ্যের মধ্যে, বিভিন্ন রকম জায়গার মধ্যে বসবাস করছে প্রতিনিয়তই, সে জায়গাগুলো দেখবে কে? এই নিরাপদ কর্তৃপক্ষ কি করছে? কর্তৃপক্ষকেই আমরা বলতে চাই, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আপনাদেরকে বলতে চাই, আপনারা চুপটি করে বসে থাকবেন না। 2015 সালে আপনাদের জন্ম হয়েছে, এটা ঠিক আছে, একটু দেরিতে হলেও হয়ে গেছে আপনাদের জন্ম 2015 সালের পর থেকে 2026 সাল আজকে। আপনাদের এই ক্রোনোলজিক্যাল ধারাবাহিকতায় কাজের যে পরিধি, সেই পরিধিটি আসলে কতটুকু সম্পন্ন করলেন আপনারা? এই পরিধির মধ্যে কতটুকু আপনারা সম্পন্ন করলেন, কতটুকু করতে পারছেন এবং কোন জায়গায় আটকে আছেন? পারবেন না সরাসরি বলেন যে আমরা করতে পারছি না এই কারণে। আপনারা কখনো এটা বলতে পারবেন না আমার জনবলের সংকট, আমার ল্যাবের সংকট, আমার এটার সংকট, এইভাবে বলা যাবে না। আমরা শুধুমাত্র সাধারণ ভোক্তা যারা, সাধারণ মানুষ যারা, এটুকু জানতে চাই যে ভাই আমি যেটি খাবো সেটির মধ্যে যেন এই জিনিসটি না থাকে। আমার কাছে যেটা মনে হয় যে আপনার কথাটা পরিষ্কার। আমি একটু আনিস ভাইয়ের কাছে আসি, যে মানে আপনাদের কাজটা করতে হবে, মানে নিরাপদ কর্তৃপক্ষের তথা সরকারের প্রতি ওনার যে আকুতি ছিল, কাজটা করতে হবে। আমাদের হেভি মেটাল পাচ্ছি গত সপ্তাহের আগের সপ্তাহে আমরা কথা বলছিলাম হেভি মেটাল নিয়ে। এখানে দুজন বিশেষজ্ঞ আসছিলেন, একজন হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির একজন প্রফেসর এসেছিলেন, উনি এটা নিয়েই কাজ করেন। তো ওনারা আশ্বস্ত করলেন যে হেভি মেটাল আছে ঠিক আছে, কিন্তু একটা সময় পরে এগুলো গিয়ে জমা হয়ে হচ্ছে পোলট্রি মুরগির আপনার হাড়ের মধ্যে, মজ্জার মধ্যে, কিডনির মধ্যে, কলিজির মধ্যে বা অন্য জায়গায়। তো পরিচ্ছন্নভাবে হেভি মেটাল তো সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে ওনার কথা অনুযায়ী। তো কর্তৃপক্ষের আসলে লোক সংকট আছে, তাদের লজিস্টিকের সংকট আছে, তারপরও আমরা আশা করছি যে ওনারা কাজ করবেন। কাজ কি এত বছর আমরা করতে পারিনি, এখন কি হবে? আশা তো করতে হয়। আপনি যেটা একটা দেখাচ্ছিলেন যে সরকার একটা ব্যবস্থা নিয়েছে, সেটা ক্ষেত্র ছিল যে ট্যানারির বর্জনীয় না, জি না, এটা বলেছেন যে হাঁস মুরগিরও যে গাইডলাইনটা বলছেন যে গাইডলাইনের বাইরে যারা অ্যান্টিবায়োটিক দিবেন বা অন্যান্য পদার্থ দিবেন তাদেরকে 2 মাস সময় দিয়েছেন সরকার, কৃষি মন্ত্রণালয়। এর মধ্যে ঠিক হতে বলবেন, না হয়তো ওনাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা করা উচিত। কারণ আমরা জানি যে পোলট্রি খাদ্য যেটা আছে, যে মাছের জন্য বলেন, মুরগির জন্য বলেন, এই যে ট্যানারির বর্জ্য যেগুলা, সেগুলো ব্যবহার যদি সম্পূর্ণ বন্ধ না করা যায়, এটা কিন্তু চলতেই থাকবে। এবং এটা কিন্তু কেন ছাড় দেওয়া হচ্ছে আমি জানি না। ট্যানারি এলাকার মাটিগুলোকে পরীক্ষা করা দরকার, কারণ এটা কৃষিপণ্য যেগুলো ইভেন উৎপন্ন হয়, যত শস্য উৎপাদন হচ্ছে, সেখানে কি পরিমাণ, আপনি যদি শুধু মুরগিরা খাচ্ছে, মাছেরা খাচ্ছে সেই জন্য যে আমরা সচেতন বা এটার জন্য আমরা কথা বলছি সেটা না। ওইখানে যে সবজি উৎপাদন হচ্ছে এবং সেটা বাজারজাতকরণের আগে এটা ল্যাবে পরীক্ষা করা উচিত। কারণ সেটাও এক ধরনের আপনাকে সেফটি, মানে রেসিডুয়াল একটা পিরিয়ড থাকা উচিত আর কি, যাতে করে আপনার সবজিতে যে কীটনাশকটা দেয়া হয় সেটা আপনার বাজারজাত করার আগে একটা টাইম পিরিয়ড বেঁধে দেওয়া আছে, সেটার ওইটা মেনটেন করে দেন বাজারজাত করা উচিত। আমরা মানছি না, কিন্তু আমরা মানছি না, আমাদের এখানে অত পরীক্ষা নাই। সো আমরা আসলে এখানে সব শিকার। তাহলে আমরা নিজেরা যেভাবে সচেতন হওয়ার যে জিনিসটা আছে, সেটা বরাবরই আমাদের বিশেষজ্ঞ যারা আছে তারা বলে যে আপনি খোলা বাজার থেকে মশলা কিনবেন না, সিরামিকের যে বাসন আছে ওগুলো সাধারণত ওইগুলোতে খাবেন না, যেগুলোতে রং উঠে যায়। তো এগুলো আপনাকে সীসা থেকে কিছুটা মুক্তি দিতে পারে। এটা কি সাধারণের জন্য সম্ভব? সেটা হচ্ছে বিষয়। আর ফলমূল যেগুলো আপনি কিনতেছেন, অন্তত 20 থেকে 25 মিনিট পানিতে ভিজিয়ে রাখেন, তারপর ভালোভাবে ধুয়ে নেন।
না, এছাড়া তো আমাদের আর করার কিছু নাই। যখন সরকার এগুলোকে নিয়ে মাথা না ঘামায়, শিশু খাদ্যের উপরে মাথা না ঘামায়, আমাদের খাদ্যের উপরে মাথা না ঘামায়, এভাবে অনবরত চলতে দেয় একের পর এক, এবং কোনো ব্যবস্থা না নেয় দিনের পর দিন, তাহলে তো কোনো উপায় নাই আর আমাদের নিজেদের সচেতন হওয়া ছাড়া। বাংলাদেশে একটা পণ্য নাই যেটা আমি খেতে পারি, আমি যে মনে না এটার মধ্যে ঝামেলা নির্বিঘ্নে নাই, নির্দ্বিধায় খাইতে পারি এরকম। যেমন ডিম খাইতে পারে, আছে ডিম সিদ্ধ, এটাতে বোধহয় কিছু নাই, সেখানেও ঝামেলা হ্যাঁ, হেভি লেগে মেটাল আছে, আছে। সেখানেও আছে। আছে। আমি একটু কলা খাইতে চাই, যে কলাও একটা ঝামেলা এটাও মুক্ত, ওটাও পাকানো হচ্ছে। সেখানেও পাকানো হচ্ছে। তারপর আমি মনে করি যে যদি খাওয়ার মতো কিছু না পাই, আমি অন্তত ডিম আর কলা খাই, যে ঠিক আছে এগুলোতে অন্তত বাজে জিনিস পাওয়ার একটু সম্ভাবনা কম। তো সেই জায়গাতেও এখন কথা উঠছে যে সাধারণ মানুষের যেমন দুধ হচ্ছে অন্যতম একটা প্রোটিনের জায়গা, পুষ্টির জায়গা, এরপর হচ্ছে ক্যালসিয়ামের জায়গা শিশুদের, বাচ্চাদের সাধারণত। দুধ তো বিশ্বাসই করা যায় না। দুধ তো আমার মনে হয় যে বরং বাইরে থেকে পাউডার যেগুলো আসে, ওগুলো যদি ভালো কোম্পানির হয়, ওইগুলোরে আমি বেশি বিশ্বাস করি। বাংলাদেশে এই তথাকথিত দুধ সেটাও বাজারে দূষণ দিয়ে হয়ে আসছে গেছে, যে আপনার পাউডার গুলো সেগুলো দূষণ। দূষণ হয়ে গেছে, মানে নানা রকমের ইয়ে দিয়ে দূষণ করে ফেলেছে। না, আনিস ভাই, আপনার সাথে এগুলো হচ্ছে রেগুলেটরি বডি লাগবে। সব জায়গাতে রেগুলেটরি বডি যদি থাকে, তাহলে আপনি নির্বিঘ্নে খেতে পারেন, আদারওয়াইজ তো কোনো কিছুই আপনি খেতে পাচ্ছেন না। আমি একটা বিষয় আপনার সাথে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে ধরেন বাংলাদেশে এখন যে বিদ্যুতের যে ভয়াবহ ক্রাইসিস তৈরি হয়েছে, বিশেষ করে আমাদের যে চিটাগাংয়ে যে দুটো যে এলএনজি, আমরা এলএনজির উপর নির্ভরশীল হয়ে গেছি। এলএনজি যেটা আপনার দুটোর মধ্যে একটা আপনার অকেজো হয়ে গেছে, আরেকটা কোনো রকম চলছে, সেটাও ধরেন এখন কমতে কমতে 50-এর জায়গায় 60 পর্যন্ত করেছিল একটা, এখন 40-এ নেমে আসছে। আসার কারণে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। বিভ্রাটটা হচ্ছে এই কারণে যে আমাদের ধরেন যেহেতু উৎপাদনই করতে পারছি না গ্যাস দিয়ে, তেল তো নাই, তো এখন এই যে বিভ্রাটের কারণে যে সাধারণ মানুষের মধ্যে সর্বোচ্চ কালের, স্মরণাতীত কালের সবচেয়ে বড় ভয়াবহ আপনার লোডশেডিং হচ্ছে। আজকের পত্রিকায় আসছে যে প্রত্যেকটা আপনার পিডিবি বলেন, তাদের অফিসগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য ওরা আহ্বান জানিয়েছে আজকের পত্রিকায়। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে ধরেন এই যে গত আওয়ামী লীগ সরকারের আমলে অনেকগুলো বিদ্যুতের আপনার পাওয়ার প্ল্যান্ট দেওয়া হলো, যেগুলোর ক্যাপাসিটি চার্জ নামে একটা চার্জ দিয়ে ওনাদেরকে বসিয়ে রাখা হচ্ছে, কারণ এখন তেল নাই, আপনার কোনো যেটা তেলের মাধ্যমে চলে, তেল নাই। এই যে অব্যবস্থাপনা, আমরা আসলে উদ্ধার কি পাবো না? মানুষ কি এরকম ধুকে ধুকে আছে, গ্যাস নাই, ধরেন আপনার বাসায় গ্যাস নাই, গাড়িতে গ্যাস নাই, বিদ্যুৎ নাই, তাহলে এই অবস্থা থেকে মুক্তির পথ কি? এই সরকার করবেই বা কি? আমার ওইটাই হচ্ছে এবার সরকারের দুর্ভাগ্য বলতে হবে। একদিক দিয়ে এমন একটা পরিস্থিতিতে তারা পেয়েছে 24 জুলাইয়ের পরে, এমন একটা সরকারের হাতে পড়েছে যে আরও জাহান্নাম বানিয়ে গেছে। মানে আগে তো অবস্থা খারাপ ছিলই, শেখ হাসিনার আমলেও যে আমরা যে সুখের নহরে ছিলাম তা না, তবু একটা জিনিস বলতে হবে যে তারা অন্তত বিদ্যুতের যে চাহিদা, বিদ্যুতের যে পরিস্থিতি, গ্যাসের যে পরিস্থিতি, এটা অন্তত এমন লেভেলে রেখেছিল যে জন অসন্তোষ বাড়ার মতো হয়নি। হয়েছে, তাদের ওইখানেও দাম বাড়ছে, কিন্তু তারা যাওয়ার পর যারা আসলো, এত অথর্ব একটা সরকার, সে এটাকে আরও ঝামেলাটাকে আরও এক্সপিডাইট করে গেল। তারপরে এই সরকারের হাতে দায়িত্ব দিয়েছে, এই সরকার কি পাইলো? এই সরকার যুদ্ধ, যে ইরানের একটা ঝামেলা পেয়ে গেল। তারপরে তাদের কপাল এত খারাপ যে তারা আসলে সবসময় বিদ্যুৎ খাত নিয়ে তাদের সবসময় লোডশেডিং নিয়ে তাদের ঝামেলা হয়। লোডশেডিং আর বিদ্যুৎ খাত তাদের একটা, এটা তো আসলে ওভারনাইটে কিছু করার মতো সুযোগও নাই, না করারও নাই, কিন্তু কথা হচ্ছে যে এদের ভাগে কেন এগুলো পড়ে। এখন বলতেছে যে এটাকে আবার বেসরকারি খাতে দিয়ে দেওয়ার, জ্বালানি সেক্টরটা, এটা নিয়ে আরেকটা বিতর্ক তৈরি হচ্ছে। তার মানে কি ঢালাওভাবে প্রাইভেটাইজেশনের কোনো চক্রান্ত কিনা? ঢালাওভাবে প্রাইভেটাইজেশনে যদি চলে যায় তাহলে মানুষ ইয়ে করবে। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমার 3000 টাকা বিল আসতো, বিদ্যুৎ বিল, সে জায়গায় গতকাল আমি দিয়েছি 8300 সামথিং। তো এই 350 বা 24 টাকা এরকম। তো এই যদি পরিস্থিতি হয়, তাহলে সাধারণ মানুষের একদিক দিয়ে আমি বিদ্যুতের দাম দিচ্ছি, আরেক দিক দিয়ে বিদ্যুতের আমি যথাযথ সময় পাচ্ছি না, গ্যাস পাচ্ছি না। তবে একটা বিষয় আমি বলবো যে গ্রামের মানুষ মানে যেই সমস্যা পড়েছে, সেই তুলনায় আমরা শহরের মানুষ অন্তত এর থেকে অনেক বেটার আছি। গ্রামে তো
গ্রামে তো বিদ্যুৎ আসবে কখন সেটারই কোনো পাত্তা নাই। আমাকে প্রতিনিয়ত ফেসবুকে অনেকে বলতেছে যে আপনারা এটা নিয়ে কেন কথা বলেন না, আপনারা কি ভয় পান সরকারের, তো আপনারা সরকারের দালালি করেন না, হয়তো বা বলতে অসুবিধা কি। কিছুক্ষণ আগে আমাকে একজনে কমেন্ট করছে, আমি বলছি হ্যাঁ আমি তো সরকারের ভয় পাই, আমি তো কমেন্ট করতে পারছি না, তো আপনি করেন, হ্যাঁ আপনার দলের লোকদেরকে বলেন, ওই যে জামাতি বট এগুলা, তো আমি তাদেরকে দিয়ে করেন। আপনি একবার বলেন যে আমার সাহসই না এগুলো বলার, আবার আমাকে দিয়ে বলাতে বলতেছেন, তো আপনি নিজে কিছু করেন। সো ও কেন বলতেছে বা আদার্স কেন বলতেছে, কারণ তারা সাফারার। তারা দেখেছে যে এর আগেও অতীতেও দেখা গেছে বিএনপি যখন ক্ষমতা আসে বিদ্যুৎ খাতের নড়বড়ে অবস্থা হয়। অতীতে যে মানে 2001 থেকে 6 যে মন্ত্রী ছিলেন তাকে আবার এই দায়িত্ব দেওয়া হয়েছে, তখনও তো উনি কোনো সাফল্যতা দেখাতে পারেন না, আমার খুব ঘনিষ্ঠ লোক মাইন্ড করবে হয়তো, তো এখনও তো কিছু দেখাতে পারছে না। তার মানে কোথাও না কোথাও ব্যবস্থাপনার ত্রুটি আছে, আর বৈশ্বিক ঝামেলা তো রয়ে গেছে। তো সেগুলো সরকার কিভাবে ইয়ে করবে, মানে ওভারকাম করবে, সেটা যারা এর ভেতরে আছে তারা বলতে পারবে। আমরা তো ওই ভেতরের তথ্যও জানি না, ওই ম্যানেজমেন্ট প্রক্রিয়া নাই, দুনিয়া সব বিষয়ে তো আর আমরা বিশেষজ্ঞও না। তো আপনার কাছে যাদেরকে একটা বিশেষজ্ঞ রেখেছে তারা এটার ওভারকাম করার জন্য ইয়ে দিতে হবে। আমরা শুধু চাই যে সমস্যার সমাধান করতে হবে, আর আপনি কেন সমাধান করতে পারছেন না, আপনার সমস্যা কি, সেটাও জনগণকে একটু খুলে বলেন, জনগণ একটু বুঝুক যে কী কারণে। আপনি বলে দিলেন গ্রাম অঞ্চলে বিদ্যুৎ পায় না কেন, কারণ গ্রাম অঞ্চলের বিদ্যুৎ লাইনগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় অনেক দীর্ঘ, তো মাঝখানে যদি ডিসরাপশন হয় এটা ঠিক করতে করতে টাইম চলে যায়। এই এত ছেলে খেলানো মানে ছেলে বুলানো বয়ান পাবলিক আর নিবে, এটা তো নিচ্ছে না। এবং আপনি আজকে বললেন যে তারা সেফটির জন্য পুলিশ চাচ্ছে। আমিও একটা নিউজে দেখলাম পল্লী বিদ্যুৎ দাবি করতেছে যে আমাদেরকে ইয়ে করেন, কারণ তাদের বহু অফিসে হাঙ্গামা করতেছে, তারা নিজেরাই এটা শিকার, তারা নিজেরাই আতঙ্কে আছে যে কি হবে। তো পরিস্থিতি যদি এটা হয় তাহলে তো অন্য কর্ম থেকে তো এটার উপরে সরকারের বিশেষ নজর দেওয়া যে উচিত। আপনার কাছে প্রথম দিকে একটা প্রশ্ন ছিল যে এই যে ধরেন হামের ব্যাপারেই আসছি আবার, যে হামে ধরেন আপনার শিশুগুলো মারা যাচ্ছে, আপনারা বলছিলেন আলোচনায় আসছে যে এর আগে যে সরকার আপনার যে প্রথম আলো পত্রিকার রিপোর্ট অনুযায়ী ওনারা যখন ক্যাম্পেইনটা করার কথা করেন নাই, ফলত আপনার এটা ব্যাপকভাবে ছড়িয়েছে। কিন্তু আমরা তো সেরকম কোনো আন্দোলন দেখলাম না, বা আন্দোলন বা অভিযোগের তীর কিন্তু আপনার ওই ইন্টারিম গভর্নমেন্টের দিকে দেখলাম না কোনো দলেরই। এটার মূলত কারণ কি? ওনারা কি দায়মুক্তি দিলেন? মূলত কারণ হচ্ছে যে সরকার যদি এটা নিয়ে ইয়ে করেন, সরকার, আমি তো আপনাকে বলেছি, ইউনূসকে কোনো না কোনোভাবে দায়মুক্তি দিয়ে দিয়েছে সমস্ত কার্যক্রমে মনে হয়, কারণ এটা নিয়ে কোনো মামলা নিচ্ছে না। আর বাকি আছে কে? এনসিপি এবং জামাত, এরা তো ইউনূসের পোষ্য, ইউনূস তো এদের দ্বারাই ছিল, এদেরকে তো ক্ষমতা হৃষ্টপুষ্ট করেছে, যে আর 3 সিট নেওয়ার ক্ষমতা ছিল না মনে করেন কথায় কথায়, এগুলার সংসদে এনে দিয়েছে। এবং অনেকের এরা সংসদে গিয়েছে অবৈধভাবে, ভোট যেটা হয়েছে সেটা অনেকে মনে করে যে এটা অবৈধ ভোট হয়েছিল। অবৈধ মানে ইঞ্জিনিয়ারিং করে পাশ করানো হয়েছে। বিশেষ করে ঢাকায় 2টা আসনের কথা বলা হচ্ছে। এনসিপির যে যার ইউনিয়ন পরিষদে যে তার ক্ষমতা নাই, এগুলো যখন সংসদে যায় তখন মানুষের কোশ্চেন দেখা দিয়েছে। এবং জামাতের যে সমস্ত প্রার্থীগুলো জিতেছে ওই একই অনেকগুলো প্রার্থী আছে, আপনি দেখবেন যে এখন তো বুঝে গেছে মানুষ যে এদের তো একটা বিরোধী দল চালানোরও ক্ষমতা নাই। এরা সরকারে গেলে কি করবে, এদের সরকারে কাকে পিক করবে, যে সরকার চালানোর জন্য তো কিছু লোক লাগে, তাহলে জামাতের ওই লোকগুলো কোথায়? ওই লোকগুলো তো নাই, এবং এনসিপিরও নাই। কিন্তু ওরা বরাবর তো বলে ওরা বেশ প্রশিক্ষিত, ওরা পড়াশোনা করা মানুষ, ওরা বেশ সামর্থ্যবান সরকার চালানোর জন্য, ওরা তো ঘোষণা দিয়েছে অনেক। ওরা সরকার চালানোর যদি সামর্থ্য হয়, এক সংসদেই তো চালাতে পারে না, সংসদেই তো ওদের কাজ। ওরা মনে করছে যে রাস্তায় সন্ত্রাস আর রাস্তায় তরুণদের ইয়ে করে বিভ্রান্ত করে যদি আন্দোলন জিতে যায়, মনে হয় যেন সব জায়গায় পারবে। কিন্তু সরকার চালানো একটা জিনিস আর আন্দোলন আরেকটা জিনিস, সেটা তাদের বোঝা উচিত। যতদিন এটা না বুঝবে ততদিন তরুণরাই বরং হবে, হতাশায় ভুগবে। আমরা আবার ফিরে আসি, যে আমরা আমাদের যে চাওয়া পাওয়া ছিল সেটা এরা পূরণ করতে পারে না। আপনি যেটা বলছিলেন যে ইউনূসের বিরুদ্ধে কেন তাহলে কথা বলছেন, তো কথা বলবে কে? কারণ যারা কথা বলতো তাদেরকে আপনি বাক স্বাধীনতা হরণ করে ফেলেছেন। টোটাল একটা বাংলাদেশের একটা বুদ্ধিভিত্তিক যারা কাজ করে, যারা সোশ্যাল অ্যাওয়ারনেস তৈরি করে, যারা সমাজের চিন্তক,
তাদেরকে আপনি স্বৈরাচারের দোসর বানিয়ে আপনি ঘরে ঢুকিয়ে দিয়েছেন। আমরা 2-4 জন যখন বলতে গেছি আমাদেরকে বলতেছেন ওরা ফেরত আসছে, স্বৈরাচারের দোসররা ফেরত আসছে হাম বিশেষজ্ঞ হয়ে। হ্যাঁ, কারণ ওরা যে ইউনুসের দালালি করছে, ইউনুসকে সেভ করার জন্য করছে, আবার এই বোকা জনগণ এগুলো হয়তো বুঝতেছে না। তো তার মানে ইউনুস টোটাল একটা সেফটি পেয়ে যাচ্ছে, তার সাথে সরকারও তাকে কিছু করছে না, বিরোধী দলও করছে না, এবং সাধারণ মানুষ যারা এটার বিরুদ্ধে দাঁড়াবে তাদেরকে ট্যাগ দিচ্ছে হাম বিশেষজ্ঞ হিসাবে। আচ্ছা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আপনার কাছে শেষ প্রশ্ন, 30 সেকেন্ডে যদি একটু আপনি আনসার দেন। সেটা হচ্ছে যে এই যে ধরেন ভোক্তা তো আমরা সাধারণ জনগণ ভোক্তা হিসেবে আমাদের তো আসলে এত কিছু জানার দরকার নেই, কোথায় ইলেকট্রিসিটি, কোথায় গ্যাস লাইন, কোথায় পাইপ লাইন, কোথায় বিদ্যুতের লাইন কত বড়, সেটা বিষয় না। আমরা কি তাহলে এইভাবে সাফার করে যাব? আমাদের তো করতে হচ্ছে, কিন্তু আপনি যেটা বলছেন যে জানার অধিকার, জানার একটা দরকার আছে। কারণ আপনি আজকে আমার বাড়িতে 24 ঘন্টায় বিদ্যুৎ নাই, তো কোথায় কি করবো আমি? ডিসরাপশনটা কোথায় হয়েছে সেটা সরকারের তরফ থেকে তো বলতে হবে। জি, আপনি তো বলছেনই না, আপনি তো আমাকে অন্তত সান্ত্বনা দেবেন, বাবা তুমি যে বিদ্যুৎটা পাচ্ছ না তার কারণ হচ্ছে এইটা, ওই জায়গায় ওই স্টেশনটা নষ্ট হয়ে গেছে, বা জাতীয়ভাবে আমার এই সমস্যা হয়েছে, না, যা বিদেশে বলছেন যে আমরা আমি জানছি স্টক এটা। থেকে কিনে আনার যে সমস্ত সুবিধাগুলো থাকে, আমার জ্বালানি কিনতে যেমন সমস্যা হচ্ছে, আবার কতগুলো জায়গা তো আছে যেখান থেকে আপনি তাৎক্ষণিকভাবে কিনে নিতে পারেন, সেই জায়গায় আপনার রিজার্ভে কোনো সংকট আছে কিনা, সেই জন্য হয়তো আপনি পাচ্ছেন না, এবং 2 টাকার জিনিস তখন 4 টাকা দিয়ে কিনতে হয়। তো এই বিষয়গুলো নিয়ে সরকারের একটু জানানো উচিত। সরকার যদি এমন ভাব ধরে থাকে যে আমি বিশেষজ্ঞ লোক আছে আমার এখানে, সরকার তারাই জানাচ্ছে সব, আপনার, আমরা পত্রপত্রিকা তো জানছি যে আসলে দুইটা বড় যে আমাদের টার্মিনাল আছে আপনার, ওই যে এলএনজি টার্মিনাল, দুটোর একটা নষ্ট হয়ে নষ্ট গেছে। হয়েছে, সে তো আজকে 15 দিন ধরে শুনতেছি, এটা সেটা আর হয়তো ঠিক হয়ে কতদিন যাবে। চলবে? আনিস ভাই, আপনাকে ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য। আপনি আমাদের সাথে সময় দিলেন। আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আপনার সাথে একদম শেষ 1 মিনিটে একটু বলবেন যে এই যে সামগ্রিকভাবে শুধুমাত্র অ্যাওয়ারনেসটাই কি আসলে আমাদের জন্য যথেষ্ট, যে এই যে খাদ্য নিরাপত্তার কারণে, নাকি এর বাইরেও আমাদের কিছু করার আছে? এর বাইরে তো অবশ্যই করার আছে। মানে অ্যাওয়ারনেস বলতে আসলে শুধুমাত্র আমরা সচেতনতার কথা তো আমরা কিছুক্ষণ আগেও বললাম যে নিজ পারিবারিকভাবে যতটুকু সচেতন আমরা হওয়ার চেষ্টা করছি, সেফ থাকার চেষ্টা করছি, কিন্তু এর পরে যেটুকু আছে সেটুকু কিন্তু আমাদের হাতে নেই। সেটুকুর যে সেফটি থাকার, সেটি কিন্তু সরকারের পক্ষ থেকে আসতে হবে। হ্যাঁ, আপনি পরিষ্কারভাবে বলেছেন, একদম। কিন্তু আপনার ধরেন একজন ব্যবসায়ী যিনি প্রান্তিক লেভেলে কিছুই জানেন না, কীটনাশকের কোনো কিছুই জানেন না, ঔষধের কোনো কিছুই জানেন, উনি সাজেস্ট করে বসে আছেন, প্রেসক্রিপশন করছেন, এই ক্ষেত্রে কি করবে এই সরকার? ক্ষেত্রে কাউন্সেলিং করতে হবে, এখানে ব্লক করে করে কাউন্সেলিং করতে হবে, এবং শক্তভাবে আইনের প্রয়োগটা দেখাতে হবে যে তুমি এইভাবে করতে পারো না। ধন্যবাদ আপনাকে অংশগ্রহণ করার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনা করলাম আজকে কয়েকটি বিষয় নিয়ে, তো আপনারা নিশ্চয়ই শুনলেন। মূল বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা মানে মানুষের, যারা আমরা ভোক্তা সাধারণ মানুষ, প্রত্যেকেরই সচেতন হওয়া উচিত দুইটা বিষয়। একটা বিষয় হচ্ছে যে নিরাপদ খাদ্যের জন্য শুধুমাত্র নির্ভর করলাম সরকার কি করবে তা কিন্তু নয়, নিজের জায়গা থেকেও পরিচ্ছন্নভাবে পরিষ্কারভাবে সচেতন হওয়া উচিত। এবং আপনি কৃষক হিসাবে বা আমরা যারা সাধারণভাবে কৃষি কাজে লিপ্ত আছি, প্রত্যেকেরই উচিত যে প্রত্যেকটা আপনার কীটনাশক বলেন, সার বলেন, যা যা ব্যবহার করছি সেই সম্পর্কে অভিজ্ঞ মানুষের সাথে জিজ্ঞেস করে, প্রান্তিক লেভেলে আমাদের কৃষি কর্মকর্তা রয়েছেন যারা এই বিষয়ে জানেন, তাদের সাথে পরামর্শ করে এই কীটনাশকের বিষয়ে একদম সরাসরি সচেতনতার জায়গা থেকে পরিচ্ছন্নভাবে জেনে নিয়ে এই কীটনাশক ব্যবহার করা উচিত। তাতে করে অন্তত নিরাপদ খাদ্যটা নিশ্চিত করার সুযোগ রয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। আজকের মতো এখানেই।